জাফর ইকবাল। আমরা কথা বলছিলাম সহিংসতা, সন্ত্রাস, নাশকতা নিয়ে। আমি বলছিলাম যে আমাদের সাতক্ষীরা রিপোর্ট করেছেন সহিংসতা নিয়ে আমাদের ৭১-এর সাংবাদিক হোসেন সোহেল। আমি একটু তার সাথে সংযুক্ত হতে চাই। হোসেন সোহেল, আপনি আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। আপনারা রিপোর্ট করতে গেছেন, আমি সেই সময় আপনারা ওখানে কি ধরনের সহিংসতা দেখেছেন, কিভাবে সেই ভয়াবহতাটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। সহিংসতা অনেকভাবেই আমাদের চোখে অনেক জায়গায় পড়েছে সারা দেশে, কিন্তু ওটি একটি ব্যতিক্রম একটি সহিংসতা। আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন মুক্তিযুদ্ধের বই পুস্তকে পড়েছি, আমরা কিছুটা জেনেছি যে কিভাবে মুক্তিযোদ্ধাদের বা বুদ্ধিজীবীদের হত্যা করার যে বিষয়টি, ওই রকমই একটি ঘটনা কিন্তু সাতক্ষীরা বিষয় যেটি হলো যে পুরোটা ৩ বর্গ কিলোমিটার একটি শহর বাদে চারিদিকে সাতক্ষীরাকে একেবারে অবরুদ্ধ করে রাতের অন্ধকারে ১০০, ১৫০, ২০০ মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই সমস্ত মানুষগুলোর উপরে যারা আসলে আওয়ামী লীগ করে বা যারা নৌকা মার্কার কথা বলে অথবা বঙ্গবন্ধু বোধে বিশ্বাসী, সেই সমস্ত মানুষগুলোর ঘর বাড়িতে ঢুকে দেখা যাচ্ছে যে ১৫০ মানুষের মধ্যে ১০০ মানুষ লুটপাট অথবা আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর এর মধ্যে কিছু মানুষ আছে যাদের টার্গেট নিয়ে, যাকে হত্যা করা টার্গেট নিয়ে এসেছিল তাকে ঘরের মধ্যেই হয়তো জবাই করে একেবারে পুরোপুরি মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এই সিচুয়েশন গুলো যখন আসলে আমি একজন সাংবাদিক হিসেবে যখন ওখানে গিয়েছি, তাদের এই বক্তব্যগুলো অনেকভাবেই দুর্বল করে ফেলে, বা তাদের যে আহাজারির বিষয়টি হলো যে যখন এই ঘটনাগুলো ঘটছিল, এটা কিন্তু ২৮ ফেব্রুয়ারি সাইদির ফাঁসির পর থেকে কিন্তু প্রস্তুতিগুলো নিচ্ছিল, এবং তারপরে এসে শেষ ১২ তারিখের পর কাদের মোল্লার ফাঁসিটা যখন কার্যকর হয় তার পরপরই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত মানুষগুলো। তবে একটি কথা বলতে চাই, সেটি হলো সাতক্ষীরার মানুষ কিন্তু সাধারণত সবাই জানে যে একটু সহজ সরল বা একটু অন্যরকম, এরকম সহিংসতা তারা দেখেনি কখনো। স্বাধীনতা উত্তর এইভাবে আসলে একেবারে ভিতরে মিশে থাকা পাশের ঘরের মানুষটিও যে এরকম সহিংস আচরণ করতে পারে, এটা কিন্তু কখনোই সাতক্ষীরা মানুষ চিন্তা করেনি। আমি একটি কথা বলতে চাই, এলাকার লোকজন যারা এসে সন্ত্রাসটা করেছে তাদেরকে কি চিনতে পেরেছে, বা কারা এসে ভাড়াটে লোকজন নিয়ে করা হয়েছে, আপনারা কি দেখেছেন? হ্যাঁ, আমি এই জায়গাটায় আপনি একটি কথা বলেছেন, সেটি হলো যে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য পেয়েছি, সেটা হলো যে প্রফেশনাল কিলারদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যারা কিন্তু সাতক্ষীরার মধ্যে না। সাতক্ষীরার মধ্যে মাইকিং করে হয়তো ১০০%-এর মধ্যে ৬০% কিন্তু সাধারণ মানুষ, যারা আসলে বৌদ্ধের জায়গা থেকে একটু বোধহয় পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু যোগ হয়েছে, কিন্তু ৪০% হলো জামাত শিবির। আর এর মধ্যে যাদেরকে প্রফেশনাল কিলার হিসেবে নিয়ে আসা হয়েছে তারাই মূলত হত্যাকাণ্ডগুলো করেছে। আর আমি বলেছি আমি কিছুক্ষণ আগে যে ১২ তারিখে কাদের মোল্লা ফাঁসি রায়ের পর থেকে কিন্তু এই সহিংস আচরণটা যে করবে তার কিন্তু পরিকল্পনা আগে থেকে হয়েছিল। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো সাতক্ষীরা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে সরেশকাঠি, সেখানে জর্জ আলী নামে যে যুবলীগের একজন নেতা ছিলেন। তো এই ভদ্রলোক হলো শুধুমাত্র, আমি জানতে পেরেছি যে কাদের মোল্লার ফাঁসির রায়ে হওয়ার পর একটু উচ্ছ্বসিত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ৩ ঘন্টা পর তার ছোট বাচ্চা এবং তার স্ত্রীর সামনে মানে একেবারে পুরোপুরি আলাদা করে ফেলেছে, এবং সে হত্যাকাণ্ডগুলো এতটাই মর্মান্তিক। আসলে এই হত্যাকাণ্ডের মানে কথাগুলো বলতে গেলে অনেক সময় কেঁপে যায়। আসলে সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট এটা না, সাধারণ কোনো দুর্ঘটনা না, এটা রানা প্লাজা ধসের ব্যাপারটা না, এটা কিন্তু সরাসরি রাতের অন্ধকারে এতগুলো মানুষ গিয়ে একটা বাড়িতে সরাসরি কেটে ফেলে দিচ্ছে। মানে এই যে প্ল্যানগুলো, এটা পুরো সাতক্ষীরা ৫টি থানাতে, কিন্তু সাতক্ষীরা ৮টি থানা, ৫টি থানা জুড়ে কিন্তু এই পরিকল্পিত এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার যে বিষয়টি আমি বিশেষভাবে নজরে নিয়ে এসেছি, সেটি হলো যে এটি সামনে একটা নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনে একটা আতঙ্ক সৃষ্টির একটা বিষয় রয়েছে। এর সঙ্গে সঙ্গে আসলে কোনোভাবেই এই অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে জামাত, আওয়ামী লীগ বা নৌকা মার্কা কোনো নেতৃত্ব যেন আগামী দিনে নেতৃত্ব দিতে না পারে, এই কারণে কিন্তু একটি বিষয় এখানে। হোসেন সোহেল, প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের ভূমিকা এখানে বলতে হবে যে প্রশাসন, যিনি ১৬ তারিখের আগ পর্যন্ত একজন পুলিশ সুপার ছিলেন, তার নাম হলো মোল্লা জাহাঙ্গীর। মোল্লা জাহাঙ্গীরের আগে অবশ্যই আরেকটু পিছিয়ে যেতে হবে, সেটি হলো যে যেখানে ডিআইজি আছেন, আমি আমার অনুসন্ধানে বের করেছি ডিআইজি থেকে আরম্ভ করে পুলিশ সুপার হয়ে মাঠ পর্যায়ে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের কিন্তু একটা উদাসীনতা ছিল। আমি সবাইকে এক কাতারে ফেলছি না, কিন্তু ৫টি থানার মধ্যে ৩টি থানাতে অন্তত এভাবে একটা নেগোশিয়েট করা হয়েছে জামাত শিবিরের সঙ্গে, এবং সেই নেগোশিয়েটের ফল কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে। আমি এই রিপোর্টগুলো করছি, আজকেও আমি একটি রিপোর্ট দেখিয়েছি, আপনি দেখেছেন যে ঝাঁপিয়ে পড়েছে হলো যখন জামাত শিবিরের কর্মীরা, তখন কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আকুতি কাকুতি মিনতি বিভিন্ন ভাবে করেছেন এলাকাবাসীরা, একেবারে আসেন আপনারা জাননি। পরবর্তীতে জানতে পারলাম যে আসলে জামাত শিবিরের আমির, যে ওই পৌরসভার আমিরের সঙ্গে একটা নেগোশিয়েট ছিল,
এখন ওখানকার একটা ব্যাপার হলো ল্যান্ডস্কেপ কিন্তু আলাদা। আপনি চিন্তা করবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানগুলো কিন্তু আলাদা। ওখানকার সুন্দরবন অঞ্চলে নোনাপানির অঞ্চলের সেই ল্যান্ডস্কেপের সঙ্গে যে সরাসরি গিয়ে হাত পড়াবে বা সরাসরি গিয়ে কোনো অভিযান চালাবে এরকম কিন্তু ঘটনা না। তার কারণ হলো যে আসলে ও যদি যায়, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যায় কোথাও, তাহলে সেই জায়গায় যে পরিবেশটা আছে সেটা অতিক্রম করা অনেক কঠিন। যেমন আমি দেখেছি দুর্গম অঞ্চল বলছেন, দুর্গম অঞ্চল বলছেন। আপনাকে ধন্যবাদ হোসেন সোহেল। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, এই যে বলা হচ্ছে ৭১-এর মতো করে যেভাবে ওরা আমাদেরকে টার্গেট করেছিল, জামাত শিবির বা পাকিস্তানি হানাদার বাহিনী বা দেশীয় রাজাকাররা, সেইভাবে পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড করা হয়েছে, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? মানে ৭১-এ তো আমরা যুদ্ধ করেছিলাম, যখন তারা সেভাবে আক্রমণ করেছিল তখন কিন্তু আমাদের পাল্টা মুক্তিযোদ্ধারা কিন্তু, তাই না, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ চলছিল, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র তুলে নিয়ে তাদের সঙ্গে ফাইট করেছে। কিন্তু এখানে তো এক পক্ষ হাতে অস্ত্র তুলে নিয়েছে, এক পক্ষ তাদের সামনে কিলা নিয়েছে, মানে পুরো বিচ্ছিন্ন করে সেই জায়গা থেকে। কিন্তু অন্য পক্ষে যারা আছেন তারা তো মানে হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য তারা তো প্রস্তুত না। তারা তো, তাদেরকে বলা হয় নাই যে তুমি আপনি কি মনে করেন যে যারা নাকি আপনাকে হত্যা করতে এসছে আপনি তার সঙ্গে শুধুমাত্র কথা বলে তাকে নিবৃত্ত করতে পারবেন না? তো তার জন্য হয় প্রশাসন দরকার, আর না হলে তাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে নিজেকে রক্ষা করার জন্য। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম প্রস্তুতির ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু মানে আমি কি মনে করেন যে আমি দেশের সব মানুষকে বলবো তোমরা সবাই হাতে অস্ত্র তুলে নাও? সেটা তো বলা যাবে না। তো আমরা তো, তাই না, যুদ্ধের সময় মানুষ হাতে অস্ত্র তুলে নেয়, কিন্তু সাধারণ সময় তো মানুষের হাতে অস্ত্র থাকে না, তো তাই না, থাকার কথাও না। এবং সবচেয়ে যেটা মানে এখানে দুঃখের কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন, তারা নাকি উদাসীন ছিলেন, তাই না? এটা খুব একটা দুঃখের ব্যাপার আসলে। তাদের তো জানা উচিত ছিল যে এই জায়গাটা একটা ভালনারেবল জায়গা, এই জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, তাদের ইন্টেলিজেন্সের কাছে থাকার কথা ছিল, সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেয় নাই, তাই না? এবং তারা হয়তো আতঙ্ক সৃষ্টি করার পরে, তাই না, সবকিছু হয়তো উল্টো দিকে গেছে। যেটি বলছে যে নির্বাচনকে সামনে রেখে যে আতঙ্ক তৈরি করা বা যুদ্ধাপরাধে যেটি কাদের মোল্লার ফাঁসির পরপরই এই ধরনের ঘটনা। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আরেকটি বাক্য আমি আপনার সামনে তুলতে চাই। তিনি বলেছেন যে সরকার অতি সুকৌশলে যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করার বিষয়টিকে এই সময় এনে হাজির করেছেন, এবং তিনি বলেছেন এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে। যেহেতু এই সহিংসতা এবং একসাথে নির্বাচন সামনে আছে, তিনি বলছেন যে সুকৌশলে আনা হয়েছে। আপনি কি তাই মনে করেন? না, এখন এটা রাজনৈতিক উদ্দেশ্য, সুকৌশল, মানে এই শব্দগুলি আমার কাছে খুব মানে বোধগম্য না। প্রথমত, এই সরকার আমাদেরকে কথা দিয়েছিল তারা যুদ্ধাপরাধের বিচার করবে। একেবারে সেই গোড়ার থেকে আমি শুনছি লোকজন আমাকে বলছে আসলে বিচার করবে না, আসলে সরকার মানে শেষ পর্যন্ত বিচার করবে না, এটা করবে ওটা করবে, ট্রাইব্যুনাল হবে না। যখন ট্রাইব্যুনাল হলো তখন বললো যে হ্যাঁ ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু আসলে কারো বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে না। তখন চার্জশিট দেওয়া হলো, তখন বললো যে লোকজন যে না, আসলে চার্জশিট দিয়েছে, আসলে বিচারটা শেষ করবে না। যখন বিচার শেষ হলো তখন বলে যাচ্ছে ঠিক আছে বিচার শেষ হয়েছে, রায় দিবে না। যখন রায় শেষ হলো তখন বলেছে যে না, এদেরকে আসলে রায় কার্যকর হবে না। প্রতি মুহূর্তে কিন্তু মানুষ এক ধরনের সন্দেহে ভুগেছে, এটা হবে না, এটা হবে না। কিন্তু আমি খুব মানে কি বলবো, কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে রাজনৈতিক উদ্দেশ্যটা আসলে কার? আমি মানে আমাদের এই সরকার তো আমাদেরকে ওয়াদা করেছিল যে তারা এটা করবে, তারা এই কাজটা করেছে। এখন এটা যদি রাজনৈতিক উদ্দেশ্য বলা হয়, আমার তো কোনো আপত্তি নাই, তো বলো ঠিক আছে, এটা যদি তোমাদের আওয়ামী লীগের রাজনীতি হয়ে থাকে তাহলে এটা একটা সঠিক রাজনীতিতে আমাদেরকে কথা দিয়েছিলে তুমি যুদ্ধাপরাধের বিচার করবে, তুমি যুদ্ধাপরাধের বিচার করেছো। এখন কথা হচ্ছে কি, এটাকে ঠিক দেরি করতে 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 ঠিক নির্বাচনের আগে রায়টা দিয়ে এটাকে একটা কোন রকম কৌশল করা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরটা আমি জানি না। আমি তো দেখছি এটা সময় লাগে। আপনি কিন্তু, আমি এই প্রসঙ্গে এই কথাটি তুলছি কারণ যে আমাদের নাগরিক সমাজের একটি অংশের মধ্যে আমরা এই ধরনের বক্তব্য শুনেছি। তারা বলছেন যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে বিচারের রায়গুলো কার্যকর করার ফলে এবং নির্বাচনের সাথে এই সহিংসতাকে তারা বলছেন যে সহিংসতা মূল হচ্ছে আসলে নির্বাচনকে ঘিরে। নাগরিক সমাজ যেটি বলছে সেই প্রসঙ্গে তাহলে কি বলবেন? না, এখন মানে নাগরিক সমাজের অনেকে হয়তো আমার থেকে ভালো জানেন, ভালো বুঝেন, আমি তাদের সঙ্গে তর্ক করতে চাই না। আমি যেটা বুঝি আমি সেটা বলতে পারি, তাই তো, যে সরকার আমাকে কথা দিয়েছিল বিচার করবে এবং সরকার বিচার করেছে। এখন কথা হচ্ছে কি, সরকারের বিচারটা কি অনেক আগেই শেষ করে ফেলতে পারতো? আমার মনে হয় না আসলে। কারণ আমরা দেখছি যখন এই বিচারটা করছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ, সেখান থেকে তারা আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। ইউনাইটেড নেশনস এর লোকজন এসে বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলি বলছে, ইউরোপিয়ান দেশগুলি বলছে, আপনাকে জিজ্ঞেস করি, এই আন্তর্জাতিক মহলের তৎপরতা এবং পাকিস্তানের শোক প্রস্তাব, এটিকে এই প্রসঙ্গে কি বলবেন আপনি? না, আমি মনে করি যে হ্যাঁ, সেখানে হয়তো আমাদের যারা সরকার কিংবা বুদ্ধিজীবী তারা হয়তো আগের দিন খেয়াল করা উচিত ছিল। কারণ আমরা সবাই জানি যে জামাতে ইসলামী মানে যে রাজনৈতিক দলটি আছে এই দেশে, তারা গত 25 বছর তাদের হাতে যে অর্থ আছে এবং তারা সেই অর্থ তারা যেভাবে অকাতরে ব্যয় করেছে বিভিন্ন জায়গায়, তারা যেরকম লবিস লাগিয়েছে, মানুষজনকে বুঝিয়েছে,
এবং সবচেয়ে বড় কথা 71-এ যারা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আমরা দেখতে পাচ্ছি এখনো ঠিক সেই দেশগুলি কিন্তু এটার মানে বিরুদ্ধে কোনো না কোনো কথা বলছে। কিন্তু আমি খুব খুশি হয়েছি দেখে যে আমাদের এই সরকার এই সমস্ত রকম ভয় ভীতি এইটুকে ভ্রুকুটিকে ভয় না পেয়ে এরা সঠিকভাবে একটা বিচার করেছে। এটা একটা নৈতিক জয়। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমি অনেকবারই কথাটা শুনেছি যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে। কথাটা মানেটা কি? কেউ কিন্তু আমাকে গুছিয়ে কেউ বলে না আন্তর্জাতিক মানের বিচার। কম্বোডিয়াতে বিচার হয়েছে, সেখানে কিন্তু তারা নিজেরা বিচার করতে পারে নাই, সেখানে ইউনাইটেড নেশনস তাদের বিচারটা করে দিয়েছে। আমি মনে করি যে আমরা যে বিচারটা করেছি নিজেরা এটা একটা বিশাল মডেল। অনেক পৃথিবীর অনেক দেশে হয়তো এই ধরনের যন্ত্রণা আছে, তারা হয়তো শেষ করতে পারে নাই। আমার মনে হয় যে আমরা যদি সাকসেসফুলি বিচারটা শেষ করতে পারি, ওই সমস্ত দেশগুলি বলবে তাই তো বাংলাদেশ যদি তাদের নিজের রিসোর্সেস দিয়ে, নিজের সরকার দিয়ে, নিজের গভর্নমেন্ট দিয়ে, নিজের আইন দিয়ে এই বিচার করতে তাহলে পারে। আন্তর্জাতিক মহলের যে সমস্ত নেতিবাচক মন্তব্য শুনছি সেগুলো আসলে আপনি মনে করছেন যে জামাত আসলে লবিস তৈরি করে এই বন্ধুগুলো তৈরি করেছে? মনে হয়, কারণ আমি তো আমাকে একটু স্পষ্ট করে কেউ বলে না যে অমুক জিনিসটা ভুল। ওরা শুধু বলে আমার আন্তর্জাতিক মানে বিচার হতে হবে। ঠিক আছে, আমাকে বলো যে তার মানেটা কি, কোন জায়গাটাতে আমাকে ভুল হয়েছে আমাকে দেখাও। আমি তো উল্টোটা দেখি। আমি দেখি যখন সাইদের বিচার হওয়ার পরে সাইদি যারা নাকি সাক্ষী দিয়েছিল তাদেরকে বাসাতে গিয়ে তাকে জবাই করে মারছে, তাকে হত্যা করতেছে। যারা নাকি সাক্ষী দিয়েছে তাদের কোনো নিরাপত্তা নেই। তো সেই নিরাপত্তাটা আমাকে দিতে হবে না, মানে তাই আমি তো পুরো উল্টোটা দেখছি আসলে। আমি মনে করি যে আমরা অত্যন্ত সাকসেসফুলি আমরা বিচার কার্য সমাপন করছি এবং তরুণ প্রজন্ম এখানে একটা অনেক সুন্দর ভূমিকা রেখেছে। আমি তরুণ প্রজন্মের প্রসঙ্গে আবারও ফিরে আসবো, তার আগে আমাকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এখন একটা বিরতি।